হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সংচারি টিউটোরিয়াল। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের এত ভালো রেসপন্স পাচ্ছি ভিডিওতে, সেটা দেখে আমিও খুব ভালো আছি। আচ্ছা, বিগত সময় আমরা বিভাব সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছিলাম। আজকে সেই বিভাবেরই প্রথম পর্ব আমরা শুরু করব। বিভাব পাঠ করব নাটকটি, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, মানে বাংলার অন্তর্ভুক্ত বিভাব নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক। যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা সকলে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং পর্ব 1-2, যদি 2 নম্বর পর্বতে পুরোটা নাও হয়, আমি 3 নম্বর পর্বও করব। প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, লাইন ধরে আলোচনা করব। আশা করি সকলের ভালো লাগবে। সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন? আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না যেন রেগুলার ভিডিও নোটিফিকেশন পেতে। থ্যাংক ইউ। চলো শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বিভাব পাঠ থেকে আলোচনা করা যাক, ঠিক আছে? প্রথমেই যেখানে আমরা দেখতে পাই যে, আমরা তো সবাই জানি বিভাব নাটকটা বহুরূপী নাট্যদলের স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, বা বহুরূপী নাট্যদলের প্রধান ব্যক্তিত্ব শম্ভু মিত্র বিরচিত। শুরু করা যাক। নাটকটা খানিকটা শুরু হয় দর্শকের সঙ্গে কথোপকথন দিয়ে। আমরা ঠিক সেভাবেই নাটকটা পাঠ করব, আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ। এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। শম্ভু মিত্র ও শম্ভু, অমর গাঙ্গুলি অমর, ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত। আর বৌদি তৃপ্তি মিত্র। বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন, অর্থাৎ বৌদিকে, মানে তৃপ্তি মিত্রকে বৌদি নামেই ডাকতেন সকলে। নাটকটির শুরু দর্শকদের সঙ্গে শম্ভু মিত্রর একটি লম্বা কথোপকথন দিয়ে। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সাদা শীতে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র। তিনি সরাসরি দর্শককে বলতে শুরু করেন, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত হিসেবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা করবেন সংস্কৃত পণ্ডিতেরা, কিন্তু নামের দিক থেকে আমাদের একটা সামান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। আমরা আমাদের বিগত বিভাব সম্পর্কিত ভিডিওটিতেও দেখেছি যে নাট্য সম্পর্কিত যে অভাব, সেই অভাবকেই উপজীব্য করে আমাদের বিভাব নাটকটি তার সুচারু সৃষ্টি শম্ভু মিত্রের। কেমন? কারণ দুরন্ত অভাব থেকে আমাদের আলোচ্য নাটক বিভাবের জন্ম। আমাদের একটা ভালো স্টেজ নেই, সিনসিনারি, আলো ঝালর কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকবার মধ্যে আছে কেবল নাটক করবার বোকামিটা। তাও যদি বা জোগাড় যন্তর করে অভিনয় একটা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় এসে হাজির। তারা পেশাদারদের কাছে খাজনা নেন না, কিন্তু যারা শিল্প নিয়ে বেঁচে আছেন তাদের থেকে খাজনা নিতে ভীষণ তৎপর তারা। কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন, এবং সেই নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে ধুয়ে আবার বম কালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি, মানে আমরা আবার সর্বহারা হয়ে যাই। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। যাদের হাতের সামনে বই আছে একটু ছোট্ট করে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিনসিনারি, দরজা জানলা, টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না। এমনকি বাংলা সরকারও না। তৎকালীন বাংলা সরকার কারা ছিলেন? এটা 1937 সালে প্রথম বিভাব নাটকটি মঞ্চস্থ হয় মিনার্ভা থিয়েটারে, এবং তখন সরকার বলতে কিন্তু ইংরেজ সরকারের কথাই বোঝানো হয়েছে, এবং তৎকালীন প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। বুদ্ধিটা কি করে এলো তা বলি। আচ্ছা, এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমরা একটু দাগ দিয়ে রাখতে পারো। এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, রাজা রথোরোহণম নাটয়তি, রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন।
কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যা করলে দর্শক ধরে নিত যে রাজা রথে চড়লেন। রথেরও দরকার হতো না, ঘোড়ারও দরকার হতো না, কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শক মেনে নেবে? আজকে মানে কিন্তু আজকের কথা বলা হচ্ছে না, নাটকটি যে সময় যে প্রেক্ষাপটে লেখা সেই সময়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে? উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। দূত অমনি ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়ার মতো করে হেট হেট করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দিল। দর্শক কিন্তু কেউ হাসলো না, দর্শক ভীষণ সিরিয়াস, তারা ভীষণ সিরিয়াসলি শুনছে, দেখছে, কারণ তারা জানে এটাই তো আমরা দেখব এবং এটাই নাটক, ঠিক আছে? আচ্ছা, এবার তো যাই হোক, দর্শকও কেউ হাসলো না, সবাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে বিষয়টিকে মেনে নিল যে দূত ঘোড়ায় চলেই গেল এবং এলো। আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মঞ্চের একপাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করলো, শেষে ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে। আচ্ছা, ব্যর্থ মনোরথ মানে কি বলতো? ব্যর্থ মনোরথ মানে হলো মনের ব্যর্থ আশা নিয়ে শেষ পর্যন্ত মন্দিরে গেল। অর্থাৎ আমাদের ওই একজনই আছেন ওপরওয়ালা, আমাদের যখনই দুঃখ কষ্ট না পাওয়া হয় তার কথাই আমাদের বারংবার মনে পড়ে, কি তাই তো? যারা আমার ভিডিওটা ওপারে বসে দেখছো তারাও সম্ভবত আমার সঙ্গে সহমতি পোষণ করবে। আচ্ছা, ভগবানের কাছে নালিশ জানাতে চলল বটে, কিন্তু বেরিয়ে গেল না। আর ব্যর্থ মনোরথ মানে কি? ব্যর্থ মন নিয়ে, ভেঙে পড়া মন নিয়ে, বিমর্ষ চিত্তে তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেলে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে। তারপর অপর একপাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবানকে মনের দুঃখের কথা নিবেদন করতে থাকলো। একদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করেছিল, সে দর্শকের সামনেই মুখে একটা দাড়ি গো পেটে পুরুত সেজে অপর পাশে চাষের সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিল। এটা কি হচ্ছে রে বাবা? এই ছিল কিছুক্ষণ আগে জমিদার আবার পুরুত হয়ে গেলেন, কিন্তু দর্শক কিন্তু মেনে নিল, দর্শক কিন্তু হাসলো না। এবং মাঠ ভর্তি লোক নিঃশব্দে সব মেনে নিয়ে দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা। পন্থা মানে কি? পথ, এটাও আন্ডারলাইন করে রাখতে পারো। কিন্তু যতই ভাবতে থাকলাম ততই যেন আবার কেমন চুপসে গেলাম। মনে হলো লোকে মানবে না, এ শহরে সব কত কত ইংরেজি জানা লোক, তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখে আর প্যান্টালুন পরে ইংরেজি বলে, তারাই সব মানবে কেন? তবে হ্যাঁ, মানতে পারে যদি সাহেবে মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। অর্থাৎ সাহেবরা রবি ঠাকুরকে পছন্দ করেছিল, তাই কিছু চাটুকার বাবু সম্প্রদায় তাকে পছন্দ না করে উপায় ছিল না আমাদের সবার প্রিয় রবি ঠাকুরকে দেখে প্রথমে তার এই ধারণা হলো। এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। আচ্ছা দেখো, এটা ভুললে কিন্তু চলবে না, এই পুরো বিষয়টাই কিন্তু তিনি দর্শকদের সঙ্গে কথোপকথনরত অবস্থায়। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, তার নাম কি? আইজেনস্টাইন, একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয়ও ভঙ্গির বহুল ব্যবহার আছে, হাত পা নাড়িয়ে চালিয়ে দেখানোর। অর্থাৎ সাজ সরঞ্জামের অভাব থাকলে যা হয়, তখন অঙ্গভঙ্গির মাধ্যমেই আমাদেরকে আমাদের মনের বার্তাটা প্রকাশ করতে হয়, তাই তো? আচ্ছা, এবার যেমন ধরুন কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন তিনি এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন এবং তার ঠিক পেছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে ধরে দাঁড়িয়ে রইল। তারা শিফটার। স্টেজের ওপর থেকে তার উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না, তারা যে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের তো তখন পাঠ নেই, তাই তাদেরকে দেখে কারোর কোনো ভাবনাও নেই মনে। তৎকালীন দর্শকদের কথা বলা হয়েছে।
কারণ তৎকালীন দেখো সমাজে যা ঘটে তাই সাহিত্য, আর সাহিত্যের এক অনন্য উপাদান নাটক, তাই নাটকেও সমাজের কথাই প্রতিবিম্বিত হয়, প্রতিফলিত হয়, ফুটে ওঠে, তাই না? এবার কি হলো দেখো, নাইট 2-3 পা এগোলো আর সেই শিফটাররা বড় বড় দরজা রেখে দিয়ে অপেক্ষাকৃত ছোট দরজা ধরে নাড়ালো। এরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন, তখন দেখা যায় শিফটাররাই এতটুকু দরজা ধরে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ পার্সপেক্টিভ রচনা করা হলো আর কি। নাইট কত দূর এসে পড়েছেন সেটা বোঝানো হলো। তারপর ধরুন দুজন লোকের লড়াই হচ্ছে, বেশ লড়াইয়ের একটা দৃশ্য আছে। কিরকম দৃশ্য? সেই লড়াই সত্যিকার তলোয়াল দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মরে গেল। সে মরারও বাহার কত! অর্থাৎ আলতা টিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিঁচুনি দেখিয়ে বাস্তব মরা নয়, সে খুব আর্টিস্টিক মরা, একেবারে এস্থেটিক মরা, একেবারে মানে শৈল্পিক মৃত্যু যাকে বলতে পারি আমরা। ধরুন একবার হয়তো হাতটা একটু নড়ে উঠলো, তারপর হয়তো ঠ্যাংটা তিতির করে কাঁপলো, তারপর মুন্ডুটা দুবার নড়লো, চোখটা দুবার ঘুরলো, ব্যাস তারপর জিভ বের করে ইন্তেকাল ফরমালো, মানে চলে গেল। ইন্তেকাল ফরমালো মানে ইহলোক ত্যাগ করলো। এবং সেই সময় যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলেই যায়, তো দর্শকরা কিছু মনে করে না, কারণ তখন পাঠটা তারা দেখতে চায় সেই সদ্য বিধবা স্ত্রী তার স্বামী হারানোর পর ঠিক কি করছেন। অর্থাৎ সবটাই কল্পনা, আর দ্বিতীয়টা মেনে নেওয়া, কারণ স্ত্রীর দুঃখটাই তখন সেখানে প্রাধান্য পেয়েছে, প্রধান। স্বামীটা তো অবান্তর। এই পড়ে বুকে ভরসা এলো, কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে। এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন। আর তো কিছুই না, খালি মেনে নেওয়া। এই ধরে নিন আপনারা যদি মনে করতেন এটা একটা গভীর বন এবং আমি একটা হনুমান, তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো? সকলে মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেনি যে আমি তাই, অর্থাৎ আমি হনুমানই। তাহলে সেই মনে করাটাই আরেকটু বেশি করে করুন না, সব ঝঞ্ঝাট মিটে যায়। যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি, অমর আছো নাকি? অমর স্টেজে আসে। আমাদের প্রথম পর্বের আলোচনা আজকে এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ ভিডিওটা এতটা সময় নিয়ে দেখার জন্য।